হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ জিই বা সিসি ওয়ানের ক্লাস আছে। আর এটা তোমাদের দ্বিতীয় ক্লাস অর্থাৎ 2 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমি তোমাদের নীতিবাচক দৃষ্টিভঙ্গি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের আমি মডিউল 1 থেকে গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটা আলোচনা আজকের ক্লাসে করব। এই প্রশ্নটা 10 বা 15 নম্বরের তোমাদের কিন্তু তৈরি করতে হবে। এবারে আজকে আলোচনা এখানে করব প্রথমে, তারপরে তোমাদের নোটটা দিয়ে দেব, অর্থাৎ নোটটাও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তোমাদের 10 নম্বর এলে কতটা লিখবে এবং 15 নম্বর এলে কতটা লিখবে সেটাও তোমাদের কিন্তু বলে দেব। তার আগে বলে রাখি, অনলাইন কোচিং ক্লাস চলছে সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ জিই বা সিসি ওয়ানের। তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো, সপ্তাহে 2টো করে ক্লাস, তার জন্য তোমাদের মাসে 200 টাকা করে ফিস নেওয়া হচ্ছে। এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো, হোয়াটসঅ্যাপে বা ফোন করে যোগাযোগ করতে পারো। যাই হোক, আজকে ক্লাসে আসা যাক। আজকের যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি, অর্থাৎ গণতন্ত্র সম্পর্কে জানব এবং তার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা হবে। এই যে গণতন্ত্র, এর ইংরাজি কথাটা কি? এর ইংরাজি কথাটা হচ্ছে ডেমোক্রেটি। এই ডেমোক্রেসি, এর ইংরাজি কথা ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি কথাটা এসেছে দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে ডেমোস আর একটা হচ্ছে ক্র্যাটিয়া। ডেমোস কথার অর্থ হচ্ছে জনগণ এবং ক্রাটিয়া কথার অর্থ হচ্ছে শাসন, অর্থাৎ ডেমোক্রেসি কথাটার অর্থ হচ্ছে জনগণের শাসন। এটা আমরা ভূমিকাতে লিখতে পারবো। তারপরে আমাদের মনে রাখতে হবে যে এই রাষ্ট্রবিজ্ঞান কিন্তু সোশ্যাল সায়েন্সের একটা পার্ট, অর্থাৎ সমাজবিজ্ঞানের। তাই এখানে বিজ্ঞানের মতো কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। গণতন্ত্রের ক্ষেত্রে তাই একই কথা প্রযোজ্য, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী দেখো আব্রাহাম লিঙ্কন। ইনি বলেছেন জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র। কি বললাম? জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র। এবারে গণতন্ত্রের প্রকৃতির মধ্যে যেসব পয়েন্টগুলো আমাদের রাখতে হবে সেগুলো হচ্ছে সাম্যনীতি, আইনের অনুশাসন, জনমতের প্রতিফলন, এটা প্রতিফলন হবে, জনমত পরিচালিতও লিখতে পারো, জনমত পরিচালিত, মৌলিক অধিকারের স্বীকৃতি, আর হচ্ছে শাসিতের সম্মতি। অর্থাৎ এখানে সরকার আমাদের শাসন করছে আমাদের সম্মতিক্রমে, অর্থাৎ আমরা ভোট দিয়ে নিজেরা সরকারকে নির্বাচিত করেছি শাসন করার জন্য, সেই কারণে শাসন করছে। এইটা হচ্ছে শাসিতের সম্মতি। এবারে এক এক করে এই পয়েন্টগুলো বুঝিয়ে দেব, তারপর শেষে নোটটা আলোচনা করব। আর তোমরা যদি চাও যে এই সাবজেক্টটায় একটা সিস্টেম অনুযায়ী সাজেশান ভিত্তিক পড়াশোনা করে একদম ভালো নম্বর পেতে হবে, তাহলে এই নম্বরটায় যোগাযোগ করতে পারো। এই ধরনের ক্লাস সপ্তাহে 2টো করে পাবে, সঙ্গে সমস্ত পিডিএফ নোট তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। 65 নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা হয়। 15 নম্বরের 2টো বড় প্রশ্ন, 10 নম্বরের 2টো বড় প্রশ্ন এবং 15টা এসএকিউ। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এই তোমাদের সিলেবাস। প্রথম আমাদের পয়েন্ট সাম্যনীতি। সাম্যনীতি বলতে কি বোঝায়? সাম্য কথাটার মানে কি? যে রাষ্ট্র সবার সঙ্গে সমান আচরণ করবে, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ এইগুলোর ভিত্তিতে ভেদাভেদ করা হবে না, যে কাউকে বেশি সুযোগ সুবিধা, কম সুযোগ সুবিধা দেওয়া যাবে না, সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। তবেই গণতান্ত্রিক আদর্শ
বজায় থাকবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আইনের অনুশাসন। আইনের অনুশাসন বলতে বোঝায় এই গণতন্ত্রে আইন সকলের ওপরে, অর্থাৎ আইনের ওপরে কেউ নেই। সাধারণ নাগরিক থেকে শুরু করে উচ্চ পদমর্যাদা সম্পন্ন সমস্ত ব্যক্তির বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হয়ে থাকে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। পরের পয়েন্ট আমাদের যেটা আছে জনমত পরিচালিত শাসন ব্যবস্থা। গণতন্ত্রের প্রাণ হচ্ছে এই জনমত। তাই রুশো বলেছেন জনগণের বাণী হলো ঈশ্বরের বাণী। এই জনমতকে উপেক্ষা করে গণতন্ত্র চলতে পারে না, কারণ জনমতকে উপেক্ষা করলে জনগণও পরবর্তীকালে সরকারকে পরিবর্তন করে দেবে, সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। তাই গণতন্ত্রে জনমতকে উপেক্ষা করা যাবে না। তারপরে হচ্ছে মৌলিক অধিকার ভোগ। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যারা বসবাস করি আমরা কিছু মৌলিক অধিকার ভোগ করি। মৌলিক অধিকার বলতে বোঝায় মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য যেসব সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়ে থাকে, কারণ রাষ্ট্র স্বীকারও করে এবং সেগুলোকে প্রোটেক্ট করার অর্থাৎ সংরক্ষণের ব্যবস্থা করে, তাকে বলা হয় মৌলিক অধিকার। ভারতের সংবিধানে বর্তমানে 6 ধরনের মৌলিক অধিকার আছে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, এরকম 6টা অধিকার কিন্তু আছে। পরে হচ্ছে শাসিতের সম্মতি। এটা তো প্রথমেই আলোচনা আমি করে দিয়েছি যে সরকার আমাদের ইচ্ছা অনুযায়ী শাসন করছে। আমরা সরকারকে ভোট দিয়ে তৈরি করেছি শাসন করার জন্য, তাই শাসিত অর্থাৎ আমাদের সম্মতির ভিত্তিতে শাসন করছে। গণতন্ত্রে এটাই হয়ে থাকে। এবারে তোমরা নোটটা দেখে নেবে কিভাবে তোমাদের লিখতে হবে। আর যেটা বলার ছিল, যদি 10 নম্বরে প্রশ্নটা আসে তাহলে একটা পয়েন্ট তোমরা কমিয়ে দেবে, ভূমিকাটা ছোট করে লিখবে। আর যদি 15 নম্বরের প্রশ্ন আসে, যে নোটটা পাচ্ছ হুবহু কপি করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে 15ই 15 কেউ আটকাতে পারবে না। নোটটা দেখো, আশা করি ভালো লাগবে। খুব সহজ সরল ভাষায় লেখা। মডিউল 1 থেকে কিছু প্রশ্ন, মডিউল 2 থেকে কিছু প্রশ্ন আমরা যদি এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে করে নিই, আমাদের ডিসেম্বর মাসের পরীক্ষায় আর কোনো চিন্তা নেই। সেমিস্টার 1 আমরা আরামসে পাস করে যাব। তাই সময় নষ্ট এখন আর করার দরকার নেই, কারণ মনে রাখবে সময়কে যদি তুমি নষ্ট করো একটা পর্যায়ে আসবে যখন সময় তোমাকে নষ্ট করে দেবে। তাই বলবো এখন থেকে পড়াশোনাটা শুরু করো। চলো নোটটা দেখে নাও। যাদের দরকার আছে যে একটু কম পড়াশোনা করে সিস্টেম ওয়াইজ পড়াশোনা করে ভালো নম্বর পাবে, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশানটা নিয়ে নাও। এবারে তোমরা নোটটা দেখে নাও। প্রথমে তোমাদের লিখতে হবে ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, গণতন্ত্র কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি। এই শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, ডেমোস এবং ক্রাটিয়স। ডেমোস এর অর্থ হলো জনগণ এবং ক্রাটিয়স এর অর্থ হলো শাসন। অর্থাৎ গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন। তবে গণতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে মতপার্থক্য আছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এর সংজ্ঞা দিয়েছেন। আব্রাহাম লিঙ্কনের ভাষায় বলা যায়, গণতন্ত্র হল
জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। সুতরাং বলা যায় যে শাসন ব্যবস্থা জনগণের দ্বারা বা তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এবং যেখানে জনগণের ইচ্ছা অনুসারে নীতি নির্ধারিত হয় এবং যার উদ্দেশ্য হল জনগণের কল্যাণ ও বিকাশ সাধন করা, তাকে বলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এবারে আছে গণতন্ত্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য। সেখানে তোমরা কি লিখবে? প্রকৃতি বা বৈশিষ্ট্যটায় দেখো, বর্তমানে গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হিসাবে স্বীকৃত। প্রকৃতপক্ষে এখানে বলছে প্রকৃতপক্ষে এখন এর কোনো বিকল্প নেই। জেমস মিল গণতন্ত্রকে বর্তমান যুগের সেরা আবিষ্কার রূপে বর্ণনা করেছেন। গণতন্ত্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য নিম্নে আলোচিত হলো। এখানে প্রথম পয়েন্ট, সাম্যনীতির স্বীকৃতি। গণতন্ত্রের সাম্যনীতিকে স্বীকার করা হয়। সাম্যনীতির অর্থ হল সবার জন্য সমান সুযোগ সুবিধা। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে আইনের চোখে সকলে সমান, প্রত্যেকে সমান মর্যাদার অধিকারী। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট হচ্ছে আইনের অনুশাসন নীতির স্বীকৃতি। এখানে কি লিখবে? গণতন্ত্রে আইনের অনুশাসন থাকে, অর্থাৎ আইনকে সকলের ওপরে স্থান দেওয়া হয়েছে। যে যত বড় পদমর্যাদার অধিকারী হোক না কেন, আইনের চোখে দোষী প্রমাণিত হলে শাস্তি পাবে। এখানে আইনের চোখে সবাই সমান, তাই সকলের বিচার একই আদালতে একই আইনের দ্বারা হবে। পরের পয়েন্ট হচ্ছে জনমত পরিচালিত শাসন ব্যবস্থা। গণতন্ত্রের প্রাণ হল জনমত। তাই রুশো বলেছেন, জনগণের বাণী হল ঈশ্বরের বাণী। এই জনমতকে উপেক্ষা করে গণতন্ত্র বাঁচতে পারে না। তাই জনমতকে অনুসরণ করে গণতান্ত্রিক সরকার নীতি নির্ধারণ করে। আবার সরকার স্বৈরাচারী হলে জনমত তার বিপক্ষে গিয়ে সরকারকে সরিয়ে দিতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মৌলিক অধিকার ভোগ। সেখানে কি বলা হচ্ছে? গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাবে গণতন্ত্রের মূল উদ্দেশ্য হল ব্যক্তির বিকাশ সাধন করা। তার জন্য মৌলিক অধিকার ভোগের সুযোগ সুবিধা থাকা দরকার। অধিকার বলতে বোঝায় কতগুলি সুযোগ সুবিধা যেগুলি ছাড়া ব্যক্তিত্বের বিকাশ হবে না, যেমন বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শিক্ষার অধিকার প্রভৃতি। তারপরে শাসিতের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। শাসিতের সম্মতি হল গণতন্ত্রের ভিত্তি। তাদের সম্মতির ওপর সরকার প্রতিষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে এই সম্মতি প্রতিফলন ঘটে। এবারে মূল্যায়নে কী লিখবে দেখো, গণতন্ত্রের উদ্দেশ্য হল ব্যক্তির বিকাশ সাধন, তবে এর প্রকৃতি সম্পর্কে উদারনৈতিক ও সমাজতন্ত্রীদের মধ্যে মত পার্থক্য আছে। উদারপন্থীরা গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করে, কিন্তু সমাজতান্ত্রীরা মনে করে সমাজে বৈষম্য থাকলে গণতন্ত্র থাকতে পারে না। এই জন্য অর্থনৈতিক সাম্য দরকার। অর্থনৈতিক সাম্য থাকলে বৈষম্য ও শাসন থাকবে না। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।